প্রস্তুত আর্থিক খাতে অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র, উঠে এলো নাজুক অর্থনীতির পেছনের কারণ, থাকছে জ্বালানি খাতে লুটপাটের চিত্র। কাল তুলে দেওয়া হবে ডক্টর ইউনূসের হাতে। আকাশপথের টিকিট বাণিজ্যেও সিন্ডিকেটের জাল, বিদেশগামী অনেক ফ্লাইটে বেড়েছে 20,000 টাকা। ভোগান্তিতে ওমরাহ যাত্রীরা, মনিটরিং টিম গঠনের পরামর্শ বিশেষজ্ঞের। শ্বেতহস্তি কর্ণফুলী টানেল, প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। 8 বছরেও হয়নি চীনা অর্থনৈতিক অঞ্চল। আনোয়ারায় বন্দর সম্প্রসারণে সমাধান দেখছেন ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে আমন ধানের দাম ঊর্ধ্বমুখী, ব্রাহ্মণবাড়িয়ায় খুশি কৃষক। চালের উৎপাদন খরচও বাড়তি, দাবি মিল মালিকদের। ফায়দা লুটছেন আড়তদাররা। এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় চালু হয়েছে জনপ্রিয় চেইন শপ স্টারবাকস কফি শপ। ভিড় করছেন দর্শনার্থীরা। পর্যটন খাতকে সমৃদ্ধ করবে বলে আশা স্থানীয়দের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দর্শক, অর্থ বাণিজ্যে নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আকাশপথের টিকিট বাণিজ্যে সিন্ডিকেটের প্রভাব নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। জনাব ওয়াহিদুল আলম, আপনাকে স্বাগত। আমরা আপনার সাথে কথা বলবো, তার আগে বিষয়টি একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি আগে দেখে আসতে চাই। এবার আকাশপথের টিকিট বাণিজ্যেও সিন্ডিকেটের জাল। 15 দিনের ব্যবধানে বিদেশগামী উড়োজাহাজের টিকিটে দাম বেড়েছে 5 থেকে 20,000 টাকা। যাত্রীরা বলছেন অন্য দেশ থেকে অপেক্ষাকৃত কমে টিকিট মিললেও দেশে তা অধরা। এজেন্সিগুলোর অভিযোগ, গ্রুপ টিকিট কালোবাজারিদের দৌড়াতে ব্যবসা করতে পারছেন না তারা। এয়ারলাইন্সগুলো চাহিদা সাপেক্ষে দাম বাড়ার কথা বললেও বিশেষজ্ঞদের পরামর্শ, মনিটরিংয়ে টিম গঠন করতে পারে সরকার। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আকাশপথ যেখানে রয়েছে নানা সীমাবদ্ধতা, বিশেষ করে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে, তাই আগেভাগেই টিকিটিং ঝামেলা মিটিয়ে ফেলেন বেশিরভাগ যাত্রী। তবুও ভুতুড়ে সংকট সৃষ্টি হয়, টিকিটের বাড়ে দাম। অভিযোগ রয়েছে একটি চক্রের কারণেই দেশ থেকে টিকিট কাটতে হয় প্রায় দ্বিগুণ দামে। প্রবাস টিকিট কাটলে দেখা গেছে 40-42 হাজার টাকার ভিতরে আমরা হাফ ডাউন টিকিট কাটতে পারি, কিন্তু বাংলাদেশ থেকে আমরা সিঙ্গেল একটি টিকিট কাটতে ভাই আমাদের 50,000, 55,000, 70,000 টাকা পুঁজি নেই। আমরা যখন দুবাইতে কেটে আসি 1200 দিরহাম, 1200 দিরহাম আর কয় টাকা হয়? প্রায় 30,000 টাকা। আপনি দেশের দিয়ে কাটলে 60-65,000 টাকা লাগে। শুধু এই দেশেই সমস্যা, ইন্ডিয়া এই সমস্যা নাই, নেপালের সমস্যা নাই, পাকিস্তানের সমস্যা নাই। এজেন্সির সংশ্লিষ্টদের মত, চলতি মৌসুমে ভোগান্তি চরমে ওমরা টিকিট নিয়ে। এয়ারলাইন্সগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরব সহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে 20,000 টাকা পর্যন্ত। নভেম্বরের শুরু থেকেই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে টিকিটের দাম এটা অ্যাবনর্মালভাবে বেড়ে গেছে। প্রায় আপনার টিকিট প্রতি 20,000 টাকা বেড়ে গেছে। অনেক টিকিট আসলে ব্লক থাকার কারণে আমরা সিস্টেমে সিট পাচ্ছি না। তো এটা আমরা এই সরকারের কাছে আসলে আশা করি নাই। তবে বরাবরের মতোই ভ্রমণ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাহিদার দোহাই দিচ্ছে এয়ারলাইন্সগুলো। রেগুলার প্যাসেঞ্জারের সাথে সাথে এডিশনাল বেশ কিছু প্যাসেঞ্জার অলরেডি মার্কেটে চলে আসছে এই উইন্টারকে টার্গেট করে। এখানে আসলে ডিমান্ড এবং সাপ্লাই এখানে বড় ফ্যাক্টর তো থাকবেই। যারা আগে প্ল্যান করবে তারা লো ফেয়ার পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন পণ্য বাজারের মতোই এখাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করতে হবে সরকারকেই। গভর্নমেন্ট ইচ্ছা করলে, এটা আমাদের বিমান মন্ত্রণালয়, তারা এই বিষয়টাকে খুব স্ট্রংলি সার্ভিলেন্স করতে পারে, কারণ টিকেটিং এবং এজেন্টের এই সিস্টেমটা পুরোটাই অটোমেটেড। তাহলে গভর্নমেন্ট ইচ্ছা করলে এখানে একটা সার্ভিলেন্সের মাধ্যমে এই অটোমেশনটা আসলে কারা এই কাজটা করতেছে এবং কারা এই কাজটা এখানে সিন্ডিকেশনের সাথে জড়িত, সেই বিষয়টা ইজিলি বের করে। বাংলাদেশ থেকে বিশ্বের 52টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে 35টি এয়ারলাইন্স। বছরে প্রায় 85 থেকে 90 লাখ দেশি বিদেশি যাত্রী বহন করে এসব সংস্থা। সরকার পরিবর্তনের পরে কিছুটা নিয়ন্ত্রণে গিয়েছিল সিন্ডিকেট, আবারও একইভাবে সক্রিয় হয়েছে সেই আগের সিন্ডিকেট। আগামীতে কবে নাগাদ এই জটিলতা থেকে মুক্ত হবে দেশ এবং আকাশপথের এই যাতায়াত ব্যবস্থা, সে প্রশ্নই প্রবাসী ও সাধারণ যাত্রীদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন কাজী ওয়াহিদুল আলম। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা যে প্রতিবেদনটি দেখলাম সেখানে যেমনটি দেখানো হয়েছে যে প্রতি বছরই আসলে বিভিন্ন সময়ে টিকিটের যে মূল্য বৃদ্ধি আকাশপথে, সেটা একটা সিন্ডিকেট হাতে আসলে বন্দী হয়ে আছে। এর কারণটা কি এবং কিভাবে এই সিন্ডিকেট কাজ করছে?
ধন্যবাদ। আসলে সিন্ডিকেট কখন হয়? যখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে সামঞ্জস্য থাকে না। তো আমাদের দেশে কিন্তু এয়ার ট্রাভেলটা এখন অনেক গুণ আগের তুলনায় বেড়ে গেছে, কিন্তু যে তুলনায় ডিমান্ড বেড়েছে সেই তুলনায় কিন্তু সাপ্লাই বাড়েনি, এয়ারলাইন সিট বাড়েনি। হ্যাঁ, আমাদের দেশীয় এয়ারলাইন এখনও প্রস্ফুটিত হতে পারেনি। বিমানে যেভাবে বাড়ানো উচিত ছিল ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে সেভাবে বিমান বাড়তে পারেনি, বা প্রাইভেট এয়ারলাইনগুলো যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে বাড়েনি। 54 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার, কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে এয়ারলাইন কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রাখে, কিন্তু আমাদের দেশীয় এয়ারলাইনগুলো কিন্তু সেই ভূমিকা রাখতে পারছে না। এতে করে বিদেশি এয়ারলাইন নির্ভর হয়ে গেছে আমরা, এবং বিদেশি এয়ারলাইন যে পরিমাণে তারা সিট এখানে সাপ্লাই করে তার তুলনায় কিন্তু ডিমান্ড সবসময় বেশি থাকে, এবং যখনই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা অসামঞ্জস্যতা এসে যাচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে, এবং এই ডিমান্ডের সুযোগে কিন্তু যারা মানে অসাধু ব্যবসায়ী আছে তারা সেই সুযোগটা নিয়ে থাকে। এবং এয়ারলাইনগুলোও কিন্তু এখন এয়ারলাইনের ইল ম্যানেজমেন্ট যে সিস্টেমে চলে তারা কিন্তু ডিমান্ড যখনই দেখে হাই হয়ে যায় ফেয়ারও বাড়িয়ে দেয় তারা। হ্যাঁ, একটু বলছিলেন যে দেশীয় বিমানগুলো কাজ করতে পারছে না। আমরা মাঝে অনেকগুলো বিমান সংস্থাকে দেখেছিলাম কাজ করতে বাংলাদেশে, তাদের অনেকেই হারিয়ে গেছে। কারণটা কি, কেন পারছে না প্রতিযোগিতা? আমি মনে করি এখানে আমাদের এয়ারলাইন বান্ধব আমাদের এখানে নীতি নেই। আমাদের সিভিল এভিয়েশন অথরিটি যে নিয়ম কানুন করেছে, বা সরকারি যে নিয়ম কানুন, বা আমাদের ট্যাক্স যে স্ট্রাকচার আছে এয়ারলাইনগুলোর জন্য, সেটা কিন্তু এটা বান্ধব না, এভিয়েশন বান্ধব না। এর ফলে কিন্তু আমরা দেখেছি 92 সাল থেকে প্রাইভেট এয়ারলাইন্স বাংলাদেশে চলাচল শুরু করেছে, সেই থেকে যে পরিমাণ এয়ারলাইন এসছে তার বেশিরভাগই কিন্তু ঝরে গেছে। এখন মাত্র একটা দুটো এয়ারলাইন টিকে আছে, তাও অনেক কষ্টের মধ্যে টিকে আছে। এখানে আমাদের ট্যাক্স স্ট্রাকচার অত্যন্ত মানে রিজিড, এবং এইটা আমাদের যা একটা আমরা যদি দেখি যে আমাদের সিভিল এভিয়েশনের যে সারচার্জ যেটা করা হয় 72% সারচার্জ করা হয়। হ্যাঁ, একটা এয়ারলাইন 72% ব্যবসা কত পার্সেন্ট ব্যবসা করতে পারে যে 72% তারা সারচার্জ দেবে, এবং এভাবে কিন্তু ভ্যাট ট্যাক্স নানা রকমভাবে আমাদের এয়ারলাইনগুলোকে পঙ্গু করে ফেলেছে। আমরা যতক্ষণ পর্যন্ত একটা এয়ারলাইন বান্ধব আমরা আইন না দিতে পারবো, যতক্ষণ এয়ারলাইনকে ওঠার না সুযোগ দিব, বিকজ এয়ারলাইন ইন্ডাস্ট্রি ইজ এ ন্যাসেন্ট ইন্ডাস্ট্রি, এটাকে ওঠার সুযোগ দিতে হবে। এবং একটা এয়ারলাইন থেকে আমরা যত পরিমাণ ট্যাক্স বা ভ্যাট আদায় করছি তার থেকে অনেক বেশি আমরা রেভিনিউ পেতে পারি যদি যাত্রী সংখ্যা বাড়াতে পারি, আমাদের দেশের টাকা যদি দেশে রাখতে পারি। দেশীয় এয়ারলাইনগুলো যদি বাড়তে পারে তখন কিন্তু আমাদের দেশীয় টাকাগুলো দেশেই থাকছে। এখন তো বিদেশে চলে যাচ্ছে বেশিরভাগ টাকা, এবং আমরা যদি মার্কেট অ্যানালাইসিস করে দেখি আমাদের মাত্র 22 থেকে 25% মার্কেট শেয়ার এখন দেশীয় এয়ারলাইনগুলো আছে, হ্যারাস বিদেশি এয়ারলাইন 80 to 80% না, অলমোস্ট 80% শেয়ার তারা বিদেশি এয়ারলাইনগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু ইন আইডিয়াল সিনারিও অন্যান্য দেশে আমরা জানি যে ম্যাক্সিমাম বিদেশি এয়ারলাইন 50%-এর বেশি কোনো জায়গায় নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেশীয় এয়ারলাইনগুলো 40 to 50% মার্কেট শেয়ার তারা এনজয় করে। এতে করে হয় কি, তাদের আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখি সেখানে প্লেন ভাড়া কম কেন? বিকজ ওখানে বিদেশি এয়ারলাইনও প্রস্ফুটিত হয়েছে, বিদেশি এয়ারলাইনও আছে, এনাফ সেখানে সিট অ্যাভেলেবল আছে, যার ফলে সেখানে কিন্তু সিটের সেই ডিমান্ড নাই, যাতে করে তারা অনেক কম দামে টিকিট বিক্রি করতে পারছে। বাট আমাদের এখানে সিনারি ইজ টোটালি ডিফারেন্ট। শুধু ইসের কথা আমরা কেন বলছি, আমাদের যে এক্সপোর্ট আর্নিং যেটা, আমাদের কার্গো এক্সপোর্ট যেটা হয়ে থাকে আমাদের বাংলাদেশ থেকে, এর একটা বড় অংশ কিন্তু বাংলাদেশ থেকে এটা আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, ইন্ডিয়া থেকে সেগুলো এক্সপোর্ট হচ্ছে। বিকজ বাংলাদেশে 1 কেজি কার্গো যদি পাঠাতে হয় $4 $5 করে খরচ করতে হয়, সেখানে আমরা যদি পার্শ্ববর্তী দেশ থেকে সেটা এক্সপোর্ট করা হয় সেটা $1 $1.5। এই যে নীতি কাঠামো, এই নীতি কাঠামোটা বোঝাই যাচ্ছে এয়ারলাইন্স বান্ধব না, এবং যদি বান্ধব না হয়ে থাকে, যদি বান্ধব করা যেত তাহলে আরো বেশি রেভিনিউ সরকার আসতে পারতো। অবশ্যই। তাহলে কেন যে পরিবর্তনটা হচ্ছে না? এইটা আমার মনে হয় এখানে আমাদের সেই সরকারি পর্যায়ে সেই দক্ষতা আমাদের নেই, বা সেই বোঝার বা যে ফারসাইটনেসটা দরকার, বা যে কন্টিনিউটিটা দরকার। আমাদের দেশে সাধারণত কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রিটাকে ডমিনেটেড বাই মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্র্যাটস। এখানে পলিটিক্যাল উইল এখানে কাজ করে না। আর 2 নম্বর হলো এখানে প্রফেশনালিজম ডেভেলপমেন্ট করে নাই। এখানে কিছু সংখ্যক লোক আসেন তার বিভিন্ন বাহিনী থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সরকারি পর্যায় থেকে, তারা এসে কিছুদিনের জন্য কাজ করেন, এবং তাদের সাস্টেনেবিলিটি নাই।
হয় কি, যার ফলে কন্টিনিউটি একটা নিয়ম যদি করতে হয়, একটা নিয়ম ভাঙতে গেলে কিন্তু একটা সাস্টেনেবিলিটি থাকতে হবে, একটা লংজিভিটি থাকতে হবে, সেইটা নাই আমাদের এখানে। যার ফলে দেখা যায় যে অতি অল্প সময়ের মধ্যে কেউ আসছেন চলে যাচ্ছেন, স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে কিছু আইন করছেন, সেটা আবার আরেকজন এসে সেটা ভেঙে দিচ্ছেন, আবার নতুন করে হচ্ছে। এই গড়া পাটার মধ্যেই কিন্তু আমাদের সময় চলে যাচ্ছে, যাতে করে কিন্তু লাস্টিং যে সমস্যা আমাদের সমাধানের যে চেষ্টা, সেইটা কিন্তু আমরা কেউই করছি না। ধরেন যে কোনো সমস্যা সমাধানের জন্য স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আপাতত আমাদের সমস্যা হচ্ছে সিন্ডিকেটের হাতে টিকিট চলে যাচ্ছে, টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে। একদম তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা যদি আজকে বাজার অর্থনীতি দেখি, বাজার অর্থনীতিতে কিন্তু ইউ ক্যানট ডিকটেট এনিবডিজ টার্ম। হ্যাঁ, আমি কিন্তু কোনো এয়ারলাইনকে বলতে পারবো না তোমার ভাড়া কমিয়ে দাও বা তোমার ভাড়া বাড়িয়ে দাও, বিকজ একটা এয়ারলাইন যখন ভাড়া বাড়াচ্ছে ডিমান্ড থাকলে, যখন ডিমান্ড কমে যাচ্ছে তার কিন্তু ভাড়াও কমে যাচ্ছে। সো কাজে আমি একটা সরকারের হিসাবে বা আমার লোকাল রেগুলেটরি অথরিটি হিসাবে আমরা কিন্তু সেইটা বলতে পারতেছি না এয়ারলাইনকে যে তুমি তোমার ভাড়া এর বেশি করতে পারবে না, বিকজ এটা ওপেন মার্কেট অর্থনীতিতে কিন্তু যায় না আর কি। সো কাজে এখানে আমাদেরকে সাপ্লাই বাড়ানোর চেষ্টা করতে হবে। এবং মনিটরিং সেলের কথা যেটা বলছে সেটা আমি মনে করি কোনো কার্যকর ব্যবস্থা না। এটা বাজার মনিটরিং আমরা দেখছি আজকে জিনিসপত্রের দাম, যেসব জিনিসপত্র সেইগুলোর দামও হু হু করে বাড়ছে। আমরা সবসময় বাজার মনিটরিং হচ্ছে, তারপরেও কিন্তু এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তো এখানে যেটা আমরা আলু, পেঁয়াজ, পটল, এটা কিন্তু আমাদের দৃশ্যমান না প্রোডাক্ট, কিন্তু এয়ারলাইন প্রোডাক্ট তো দৃশ্যমান না। এইটা কন্ট্রোল করে, ফেয়ারটা কন্ট্রোল করে, কিন্তু এখানে কোনো হিউম্যান টাচ নাই। এটা টেকনোলজিক্যালি এটাকে করা হয়ে থাকে। তো টেকনোলজির মধ্যে যে মনিটরিং করা কখনোই সম্ভব না আর কি। সো কাজে এখানে আমাদেরকে সাপ্লাই বাড়ানোর চেষ্টা করতে হবে। যে আমরা শেষ সময় চলে এসেছি, একটু যদি সার্বিকভাবে বলতেন যে এই পরিস্থিতি পরিবর্তনে আসলে সর্বোচ্চ কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনি কিছু মানুষের কথা বললেন, জনবলের কথা বললেন, এবং আরও কিছু বিষয় আসলো। আমাদের এখানে নীতিগতভাবে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে, এবং এই জন্যে যারা স্টেক হোল্ডার আছে, যারা রেগুলেটরি অথরিটি আছে, যারা এয়ারলাইনগুলো আছে, তাদের সমন্বিত একটা কর্মপ্রচেষ্টা দরকার, এবং তাদেরকে নিয়ে বসে একটা সমাধানের চেষ্টা করতে। এককভাবে কোনো সংস্থা একটা সমাধান করতে পারবে না। জি, অনেক ধন্যবাদ কাজী ওয়াহিদুল আলম আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এয়ারলাইন্স বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। জানাচ্ছিলেন যে এয়ারলাইন্সের যে সিন্ডিকেটের ব্যাপার এবং একই সাথে এয়ারলাইন্সের যে অব্যবস্থাপনা সে বিষয়ে বিভিন্ন বিষয় তিনি আলাপ করছিলেন। অন্য প্রসঙ্গ, কাল প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে অর্থনীতির শ্বেতপত্র। 102 দিনের মাথায় উন্মোচিত হতে চলা এই শ্বেতপত্রে দুর্নীতিবাজ ধরতে নয়, বরং অনিয়ম দুর্নীতির পথ বন্ধে করণীয়, সেই সঙ্গে তুলে ধরা হয়েছে বর্তমান অর্থনীতির ক্ষত। অর্থনীতিবিদরা বলছেন, চিহ্নিত সমস্যা সমাধান করতে না পারলে শ্বেতপত্রের কোনো সুফল মিলবে না। মন্দাভাবকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এখন পর্যন্ত সামাল দেওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইনফ্লেশনটা, মূল্যস্ফীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর হচ্ছে ব্যবসা বাণিজ্যে গতি আনা, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করছি। এমন অবস্থায় রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের কালো অর্থনীতির শ্বেতপত্র, যেখানে থাকবে কেন এমন নাজুক পরিস্থিতিতে দেশের অর্থনীতি আর সেখান থেকে উত্তরণের উপায় কি, অর্থনীতির কারেন্ট সিচুয়েশনটা কি, কোথায় কি সমস্যাগুলো ছিল, রিফর্মগুলো কেন হলো না, কারণটা কি, তার একটা বেঞ্চমার্ক এখানে আলোচনা করা হয়েছে। ঠিক কি কি থাকছে শ্বেতপত্রে? তিনি এমন প্রশ্ন এড়িয়ে গেলেও শুরু থেকেই ধারণা দিয়েছেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 29 আগস্ট কমিটির প্রথম বৈঠক শেষে জানান, তারা কোনো দুর্নীতি ধরবেন না, দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবেন। এটা কোনো গোপনীয় দলিল না, এটা স্বচ্ছতার অনুশীলন। এটা দুর্নীতি ধরার কমিটি না, দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে। বিভিন্ন বৈঠক শেষে জানানো হয়েছে, বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। আলোচনা হয়েছে অর্থ সম্পদ পাচার ও তা ফিরিয়ে আনার ব্যাপারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সরকারি 24 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল তথ্যে সাজানো হয়েছে বিগত সরকারের উন্নয়ন দর্শন। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান জানান, বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই কমিটির কাজ। সরকারের উচ্চ পর্যায়ের 85 জন কর্মকর্তা শ্বেতপত্র কমিটিকে জানিয়েছেন, হাসিনা সরকারের আমলে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র, অর্থনীতি। প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল। থাকছে জ্বালানি খাতের লুটপাটের চিত্র। দুর্নীতির পাহাড়ের থেকে যদি জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি,
তাহলে আর কিসের বিপ্লব হলো? অর্থনীতিবিদরা বলছেন শ্বেতপত্রে তুলে ধরা সমস্যা সমাধান করাই হবে সরকারের সাফল্য। অর্থনীতিতে গত 15 বছরে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতের গভীরতা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এর আগেও যখন সমস্যা চিহ্নিত করা হয়েছিল তখন কিন্তু ওই সমস্যাগুলোকে নিয়ে সিনসিয়ারলি কাজ করা হয়নি। একটি জায়গায় হয়তো আমরা আরেকটু দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই, সেটা হচ্ছে এই যে যারা টাকা লোপাট করেছেন, বিভিন্ন আর্থিক অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল 28 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের পর 94 দিনের মাথায় উন্মোচিত হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ধান কাটার মৌসুম শুরু হতেই ব্রাহ্মণবাড়িয়ায় আমন ধানের দাম ঊর্ধ্বমুখী। কৃষকের কাছ থেকে উচ্চ মূল্যে ধান কিনে বাজারে কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখার অভিযোগ ব্যাপারীদের। চালের উৎপাদন খরচও বেড়েছে বলে দাবি মিল মালিকদের। এ অবস্থায় আড়তদাররা বেশি লাভবান হচ্ছেন বলে জানান কৃষক। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ধান কাটার উৎসব। পুরাতন ধানের পাশাপাশি নতুন আমন ধানও বাজারে আসতে শুরু করেছে। ব্যাপারীরা বলছেন মৌসুমের শুরুতে দাম বাড়তি থাকায় কৃষকদের কাছ থেকে উচ্চ মূল্যে ধান কিনছেন তারা। সেই ধান যারা সবচেয়ে বড় আড়ত আশুগঞ্জ নিয়ে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারছেন না। তবে মিল মালিকদের দাবি ধানের পাশাপাশি বেড়েছে চাল উৎপাদন খরচও। 1230 টাকা বেচছি, এখন তো আমরা কিনে আনছি আপনার পড়তে পারি আছে আপনার 1350 টাকা। এখন তো আমরা লস হইতেছে। 3 দিন 4 দিন ধরে আমরা বইয়ে রয়েছি, কিন্তু পার্টি পাই না। মোকামের থেকে কিনন লাগে আপনার 1600 1650 টাকা। ধরনি আনায় বেতন লাগে আপনার 1500, 20-30 এর বেতন লাগে। সরকার তো যে নির্দিশে এলইডি গ্যাস সেটা কোনো বয়লার পার্টি কোনো চাউল দিতে পারবে না। ধান আইনা ব্যস্ত পারতেছে না, বয়লার পার্টি চাল ধান নিতে যাইতেছে না। অন্যান্য বছর যে সহজে ধানগুলা পাইতাম, এই ধানগুলো আমরা সংগ্রহ করতে পারতেছি না। আমাদের বাজার অনেক আপ ডাউন করতেছে। তবে কৃষকদের অভিযোগ সরকারি ক্রয় অভিযানে মূলত লাভবান হচ্ছেন ধানের আড়তদাররা। যে পরিমাণ আপনার সার হাল সব কিছু মিলেই কৃষকের কোনো দিকে কাভার হয় না। যারা কিনবো যারা মানে জমিন বেশি হেরার থেকে কিনবো, আর যারা জমিন কম হেরার থেকে তো আপনার ধান কিনতো না। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সরকার 33 টাকা কেজি দরে 3074 মেট্রিক টন ধান, 47 টাকা কেজি দরে 27021 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 46 টাকা কেজি দরে 5593 মেট্রিক টন আতপ চাল ক্রয় করবে। এখনো ধান পুরোপুরি আমাদের এখানে কাটা হয় নাই, মাত্র 15% ধান কাটা হয়েছে। বাকিটা ধান কাটা হইলে আশা করি ধানের বাজার নিম্নমুখী হবে এবং আমরা 100% ধান চাল সংগ্রহ করতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া 55,200 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। EDF Aluminum, redefine possibilities. দেখছেন এই সময় বাণিজ্য। শ্বেতহস্তি কর্ণফুলী টানেল প্রকল্পে খরচ 10,500 কোটি টাকা। লাভ তো দূরের কথা, প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে 27 লাখ টাকা। অথচ বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে আশার আলো দেখানো চীনা অর্থনৈতিক অঞ্চলও গড়ে ওঠেনি 8 বছরে। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারিত করা হলে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠা সম্ভব। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে 2016 সালে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চীনা কোম্পানি CHECর সঙ্গে চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বেচা নানা কারণে CHECর সঙ্গে ডেভেলপার ও জমি ইজারা চুক্তি না হওয়ায় 2022 সালে প্রকল্পটি প্রথম ধাপে ভেস্তে যায়। এরপর চীনের পক্ষ থেকে CRBCকে নতুন ডেভেলপার মনোনীত করা হয়। G2G পদ্ধতিতে বেচার সাথে করা চুক্তির দীর্ঘ 8 বছর পরও শুরু হয়নি নির্মাণ কাজ। যদিও এই জন্য কেটে ফেলা হয়েছে পাহাড়, উজাড় করা হয়েছে বন জঙ্গল। কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান একটি টিন শেডের ঘর আর নির্মিত হয়েছে একটি সড়ক। একর করে মানে চায়নার একটা অপোজিটে বাউন্ডারি দিয়ে রাখছে, এটা ফেলে রাখছে এরকম। শুধু রোডটা করছে আর তারা একটা ওয়াল দিছে, আর কিছু দেখতেছি না। এখানে বন জঙ্গল যেগুলো উজাড় হয়েছে ওইগুলোর কারণে এখন তো হাতির উপদ্রব খুবই বেড়ে গেছে, অনেক প্রাণ ঝরতেছে।
অথচ 784 একরে 400-র বেশি শিল্প কলকারখানায় 30,000 মানুষের কর্মসংস্থানের আশ্বাসে 10,500 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় কর্ণফুলী টানেল শ্বেতহস্তি এই প্রকল্পে এখন প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। অপরিকল্পিত প্রকল্পে এখন করুণ দশা বন্দরনগরীর, বলছে সচেতন মহল। মাতারবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল হাব, নদীর ওই পারে কর্ণফুলীতে ইন্ডাস্ট্রিয়াল হাব, তাহলে এতগুলি ইনভেস্টর্স, আমার কতগুলি ইনভেস্টর্স দেশে আসবে, তার সাথে পরিকল্পনা সংগতিপূর্ণ হতে হবে। তো রাতারাতি তো আমার দেশে মানে লক্ষ লক্ষ ইনভেস্টর তো বিদেশ থেকে চলে আসবে না। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য আমি পরিকল্পনা করে রাখতে পারি, এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করব, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টের নামে আমি কতগুলি জমি আটকে রেখে দিলাম। ব্যবসায়ীরা বলছেন কর্ণফুলী টানেলের এক প্রান্তে বন্দর হলেও খালি পড়ে আছে আনোয়ারা প্রান্ত। সেখানে বন্দরের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি কন্টেইনার অফডক করার কথা বলছেন তারা। টানেলে যে আমাদের একটা সমস্যা, যেটা আমাদের লস হচ্ছে, সেটাকে হয়তোবা রিকভার করার একটা সুযোগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই পারও যদি আমরা জেটি করি, ওই পারও যদি অফডক করি এবং বে টার্মিনাল হলে তখন সেটার কানেক্টিভিটি বাড়বে। চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে 200 একর জায়গায় পাহাড়ি টিলা কেটে সমান করা হয়েছে। এমনিতেই বড় ধরনের লোকসানের মুখে কর্ণফুলী টানেল। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল ঘিরে যে কর্ণফুলী টানেল করা হয়েছে, সেটি না হলে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কর্ণফুলী টানেল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এই সময়ের বাণিজ্য। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় কফি শপ চালু করেছে জনপ্রিয় চেইন শপ স্টারবাকস, যেখান থেকে খুব সহজেই দেখা যাবে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকা, যে দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে। এরই মধ্যে সেখানে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। জনপ্রিয় এই কফি শপটি সীমান্ত এলাকার পর্যটন খাতকে সমৃদ্ধ করবে বলে মনে করছেন স্থানীয়রা। স্টারবাকসের ক্যাফেতে প্রিয় কফি পান করছেন কফি প্রেমীরা। আপাত দৃষ্টিতে এটা 8-10টা সাধারণ দৃশ্যের মতো মনে হলেও দক্ষিণ কোরিয়ায় কফি পান করতে করতে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকার দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি, যা সচরাচর দেখা সম্ভব নয়। সম্প্রতি উত্তর কোরিয়া সীমান্তের কাছেই দক্ষিণ কোরিয়ার গিম্পো শহরে পাহাড়ের ওপর কফি শপের উদ্বোধন করেছে স্টারবাকস, যেখানে পছন্দের কফি সহ হালকা নাশতার পাশাপাশি বাইনোকুলার দিয়ে এমন দৃশ্য দেখতে পাচ্ছেন কফি প্রেমীরা। দক্ষিণ কোরিয়ার এজিবং পিস ইকো পার্কের পর্যবেক্ষণ কেন্দ্রে স্টারবাকসের শাখা চালু হয় উচ্ছ্বসিত কফি প্রেমীরা। এমনকি জনপ্রিয় এই কফি চেখে দেখতেও দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। প্রতিবেশী দেশের পাশেই স্টারবাকসের কফি শপ উদ্বোধন হয়েছে শুনেই আমি চলে এসেছি। উত্তর কোরিয়ার দৃশ্য দেখতে দেখতে কফি পানের অনুভূতি অন্যরকম। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকার এই কফি শপটি চালুর ফলে কফির পাশাপাশি কড়া নিরাপত্তা বেষ্টিত উত্তর কোরিয়ার দৃশ্য দেখতে বহু দর্শনার্থী ভিড় করবেন বলে মনে করছেন স্থানীয়রা, যা দেশটির পর্যটন খাতেও ভূমিকা রাখবে বলে ধারণা তাদের। দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষই মনে করেন উত্তর কোরিয়া ঘেঁষা এই সীমান্ত অন্ধকারাচ্ছন্ন এলাকা। তবে এই কফি শপ চালুর মধ্য দিয়ে এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসবে। মূলত এজিবং পাহাড়ের ওপর পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মিত হয়েছিল 1950 থেকে 53 সালে কোরীয় যুদ্ধের সময়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ পার্কটিতে একটি স্মৃতিসৌধও রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রস্তুত আর্থিক খাতে অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র, উঠে এলো নাজুক অর্থনীতির পেছনের কারণ, থাকছে জ্বালানি খাতে লুটপাটের চিত্র, কাল তুলে দেওয়া হবে ডক্টর ইউনূসের হাতে। আকাশপথের টিকিট বাণিজ্যেও সিন্ডিকেটের জাল, বিদেশগামী অনেক ফ্লাইটে বেড়েছে 20,000 টাকা, ভোগান্তিতে ওমরাহ যাত্রীরা, মনিটরিং টিম গঠনের পরামর্শ বিশেষজ্ঞের। এবং শ্বেতহস্তি কর্ণফুলী টানেল, প্রতিদিন লোকসান 27 লাখ টাকা, 8 বছরেও হয়নি চীনা অর্থনৈতিক অঞ্চল। আনোয়ারায় বন্দর সম্প্রসারণের সমাধান দেখছেন ব্যবসায়ীরা। এই ছিল সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।